চিরঞ্জিত হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না বলে একটা ছবি করেছে, যেটা আমার দেখার অযোগ্য। ফুটপাতের আর বস্তির লোকেরা দেখে বউ হারালে বউ পাওয়া যায়, তাতে হেসে ফেলি আমি, মানে সবাই ওটাকে একটা জোক হিসেবে নিয়েছে। দাদা তুমি কদিন আগেই বলেছো যে দেবশ্রী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করলে ভালো হবে তো। এই জুটিগুলো দরকার, এই জুটিগুলো লোকে ভালোবাসে তো, এই জুটিগুলো আনতে হবে। দেব বলেছে যে শুভশ্রী তো এখন বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চা হয়ে গেছে, এখন ওকে এই রোলটার মানাবে না। কি দেবী চৌধুরানীর যদি বেসিক গল্পটা দেবী চৌধুরানীকে নিয়ে হতো, যদি ভবানী পাঠক বুম্বা করছে বলে বুম্বারটাকে বাড়িয়ে না দেওয়া হতো, তাহলে হয়তো ছবিটি চলত। এই ছবিগুলোর বেসিক অসুবিধে ধূমকেতুর, যেটা আমি দেখিনি কিন্তু শুনে যা বুঝেছি, ও তো লিঙ্ক নেই, গল্পটা বোঝা যাচ্ছে না, গল্পটা বোঝা যাচ্ছে। আমার শুধুমাত্র জীবনে একটাই প্রাপ্তি, সেটা হচ্ছে আপনারা আমাকে সবাই ভালোবাসুন। মনে অনেকটা ভয়, অনেকটা সংশয়, আর তার থেকেও বেশি আছে প্রশ্ন। এই তিন নিয়ে আপাতত আজকে আমাদের গন্তব্যস্থল 95 সাদার্ন এভিনিউ, কলকাতার সাদার্ন এভিনিউ অঞ্চলে আজ আমরা পৌঁছে গেছি। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সেরা পথপ্রদর্শক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর বাড়িতে। তো দাদা আমাদের টাইম দিয়েছিল ডট 11:05, 11টার আগেও না পরেও না, বলতে যেতাম কিন্তু সেটা বলবো না, কারণ 11:05 দাদা টাইম দিয়েছিল। আমরা সেই জন্যই চলে এসেছি। দেখি আপাতত দাদা কি করছেন। এই আমার সামান্য ঘর, এখানে একটু ছবি টবি আমার টাঙানো আছে, এখানে বাবার আঁকা ছবি আছে দুটো, এইদিকে আমার নাতনি আছে, তার ছবি আছে, এইখানে আমার মেয়ের ছবি আছে, এটা বোধহয় গ্র্যাজুয়েশনের আমেরিকায়, তারপরে তো ডক্টরেট করেছো, আর এইটা ছোট্টটা যখন হয়েছিল, তখন আমি গরিব ছিলাম তখন আর কি, সেই সময়কার ছবি। আচ্ছা, গরিব সময়টা বলতে সেই সময় মানে গরিব ছিলে, এই সময়টা কি ছিল সেটা তো আমরা খুব বেশি জানি না। আমরা সব সময় তোমার থেকে শুনেছি, জীবনের গান শুনেছি তোমার কাছে, সেই হিসেবে বলতে হ্যাঁ, গরিব থাকলে তো সেটা হবে, তা না হওয়ার কি আছে। তোমার দুর্দিন বা দুর্দশা কোনো সময় একটা আমরা জানি না। ও মা, জানো না, লক্ষ্মীর ভাঁড়ে টাকা রাখতাম আমরা, এমনি যেমন রাখে লোকে বিয়ের পর। আলটিমেটলি সেই কয়েনটা আমাদের অন্তত 17 দিন কাটতে চলে মানে পেরিয়ে গেছিলাম 17 দিন, ওটা থেকে ভেঙে। এবং অন্ত খরচা বুঝতে পারছো, কয়েন বার করছি মানে খরচা করছি না। সেই সময় আমার স্ত্রীর এক দাদা এসেছিলেন বম্বে থেকে, বলে মাংস খাবো বলেছে তাকে, তো বলেছে মাংস বানিয়েছে, বানার পর খেয়েছে, দারুণ মাংস বানাবো, সেজন্য মাংস খেয়েছে, মাটন খেয়ে তারপরে বলছে খুব ভালো হচ্ছে খেতে, তোর রান্নাটা তো এর থেকে একটু ভালো ছিল মনে হচ্ছে, আগে যেটা রান্না করেছি সেটা বেটার ছিল। পরে তারা চলে গেছে, হঠাৎ দেখেও বিছনার উপর পড়ে উপর হয়ে কাঁদছে। আমি কি হয়েছে? বললো আসলে ওই গরম মশলাটা কিনতে পারিনি তো, সেটা গরম মশলাটাও তো দেওয়া যায়নি, আর দাদা সেটা ধরতে পেরেছে। তো গরম মশলার যে একটা বেটার টেস্ট হয় কষা মাংসতে, সেটা হয়নি। এরকম দিন গেছে আমাদের। তারপরে আবার নাগপাশে জয়েন করলাম, সত্য বন্দ্যোপাধ্যায় ওরা এলো, রত্না ঘোষাল, বুড়োদা, তরুণ কুমার এলো, ওই আমাকে নিয়ে গেল হিরো করে নাগপাশ নাটক করতে, যেটা 750 নাইট, মানে প্রায় রেকর্ড নাম্বার অফ শোজ হয়েছে। তখন থেকে 3000 টাকা মাইনে হলো, তো আমি বেঁচে গেলাম। তখন 3000 টাকা অনেক টাকা, বুঝলে, 81-82 সালে 3000 টাকা মানে অনেক টাকা। তো তাই দিয়ে আমার হয়ে গেল, গাড়ি কিনলাম। দেন ইটস স্টোরি অফ প্রগ্রেস অনলি, উন্নয়নের গল্প। তারপর উন্নয়নের গল্প থেকে দাদা যেটা আসবো, কমার্শিয়াল বোর্ড থিয়েটার, তুমি নাগপাশের কথা বললে, সেটা এখন আর নেই সেই হিসেবে। আছে নিশ্চয়ই হয়, মানে গ্রুপ থিয়েটার ফর্মে বেশি হয়, এই আর কি। আর টিপিক্যাল যে নাটকগুলো হয় কিছু এরকম ধরনের, এই তপন থিয়েটার হয়, মাঝে মাঝে বিজ্ঞাপন দেখি, তার কি আস্তে লেডিস অমুক তমুক এই ধরনের করে কমার্শিয়াল, সেগুলো করে চলে না। আগে বিশাল কাণ্ড, তো উত্তমকুমার নিজে শ্যামলী করেছেন, সাবিত্রী চ্যাটার্জি করেছে, কে করেন এই নাটক? সবাই করে, সুপ্রিয়া দেবী করেছে, সবাই করে, সুচিত্রা সেন ছাড়া, ওকে ছাড়া বাকি সবাই করেছে।
তো তুমি তো সেইটা চলে গেছে, সেই যুগটা চলে গেছে, সিনেমা এসে গেছে, সিনেমাতে লোকে ইনভলভ হয়ে গেছে। দাদা তুমি না পাওয়া থেকে সব পাওয়ার জায়গায় পৌঁছেছো, কিন্তু তোমার যাপনটা সবসময় এই 95 সাদার্ন এভিনিউ। আমি আমার একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম তোমার ইন্টারভিউটা করার আগে, তিনি একটি প্রশ্ন সাজেস্ট করেছিলেন আমাকে, আমি সেটাই তুলে ধরবো। যে ইদানিংকালে দেখা যায় বিভিন্ন নেতা যারা যারা আছে তাদের গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, মানে তাদের বৈভবটা অনেক বেশি ফুলে ফেপে উঠেছে, কিন্তু তুমি এমন একজন ব্যক্তিত্ব যেই 95 সাদার্ন এভিনিউতেই প্রথম থেকে কাটিয়ে দিলে, তোমার বিশাল বড় গাড়ি তারপরে হয়নি, বিশাল বড় গাড়ি তো কেনাই যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু আসলে আমার দরকার নেই। আমার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে যতটুকু দরকার আছে আমি ততটুকুই করি। এবার আমার কত টাকা রয়ে গেল ওটা নিয়ে মাথায় যাওয়াই না, ও টাকাটা থেকে যাবে, আমি যদি পরে মনে করি দান করব, আর আমার মেয়ে আছে কাজে মেয়ে পাবে, সে কি করবে সে ঠিক করবে, আমি ওটা নিয়ে ওয়ারিড নই। আমার কত টাকা আছে, আমার বাঁচার মতো টাকা যা আছে সেটা হয়তো 100 বছর থাকতে পারি, কোনো অসুবিধা নেই, যেভাবে আমি খরচা করি। আমি অমিতাভ বচ্চন নই, আমি সচিন তেন্ডুলকার নই, আমি কেউ নই। তো সেক্ষেত্রে আমার যা খরচা, যে জায়গাটাতে স্যাটিসফাইড থাকি আমরা, সেটা যথেষ্ট। আর এইখানে আমরা ছিলাম না, আমাদের বাড়ি হচ্ছে গোল পার্কে, যেখানে বাবা করেছিলেন, সেখানে ছিলাম। পরে এইটা ফ্ল্যাটটা কিনে এলাম, তারপরে ওপরে ফ্ল্যাটটাও কিনে নিলাম, এই পর্যন্ত আছে। স্কোয়ার ফিট হিসেবে অন্যরা যেটা থাকে, আমার তার থেকে বেশি স্কোয়ার ফিটই আছে। ধরো আমার 3000 স্কোয়ার ফিট আছে, দুটো মিলিয়ে। ওপরে ছবি আঁকি, পেন্টিং করি, ওটার জন্য ওটা পড়ে থাকে, মানে লোকে বলে এটা রাজার ফ্ল্যাট, তো ওটা ইউজই করে না। ও একটা ফ্ল্যাট কিনে রেখেছে যেটা হয়তো 2.5 কোটি দাম হবে, সেখানে এটা এরকম টাইপের আমি আছি একটু। মানে আমার ঠিক যেটুকু দরকার, আমার একটা গাড়ি দরকার, দুটো গাড়ি ছিল, হন্ডা ছিল, তো বিক্রি করে দিলাম, কারণ ওটা পড়ে থাকে ওই বাড়ির গ্যারাজে পড়ে থাকে, আনাই হয় না, এটাতেই যথেষ্ট। তারপরে আমি গাড়ি পাই, প্রোডাকশনের গাড়ি পাই, আমি পার্টির গাড়ি পাই, আমার লাগে না, আমার স্ত্রীর যেটুকু লাগে, তো সেটা একটা স্করপিও যথেষ্ট। আর সেটাকে পাল্টে নিই 3 বছরে একবার করে, ফ্রেশ রাখি, এইটুকু করি আমি আর কি। আচ্ছা আমি আলাপ করে দিই আগে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওর সঙ্গে ওর একটা ছবি আমি দেখলাম সেদিন, দেখে দারুণ লেগেছে। সেই ছবিটা আমি একটু সমালোচনা করে রিভিউ করে ওকে পাঠিয়েও দিয়েছিলাম। তো আজকে এসছে আমার সাথে কথা বলতে, আসতে বলেছিলাম ওকে 12টায়, আগে এসছে, তাই দোষ আমার না, ওর সঙ্গে ওর বন্ধু আছে, সঙ্গে আছে এরা। তো ওদের শুভ দীপাবলি সবাইকে। তুমি তোমার একটু ডিটেইলে একটু বলো। ওকে, আমার নাম শুভেন্দু ঘোষ। আবার এমনি থেকে রাজ ঘোষ কিন্তু বলে। সম্প্রতি একটা ছবি বেরিয়েছিল কপাল, আমি সেই কপাল ছবি, সেই ছবিটা দারুণ লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আমি চাই এরকম ছবি অনেক হোক, যে ছবিগুলো লাগছে না আমাদের। ধরো লাস্ট কিছুদিন ধরে আমরা প্রায়, যদি লাস্ট ধরে থাকি ঘটনাচক্রে ধরে নিচ্ছি আমি, যদি ধরে থাকি খাদান, তো সেটাও যে কথাটা ফুলিয়ে ফাঁপিয়ে বলছে, অত বিজনেস করেনি, কিন্তু তাও লেগেছে, পয়সা লাভ হবে। তারপর থেকে প্রায় খরা চলছে আমাদের। তারপরে ধূমকেতু এসেছিল, সে ধূমকেতুও 1 সপ্তাহের রান ছিল অ্যাকচুয়ালি। তো সেই তুলনায় ও যেটা করেছে, সেই ছবিটাকে আমি খুব সাপোর্ট করছি, কারণ নিউ কামার, অলমোস্ট নিউ কামার, 2-1 আছেন একটু অভিনয় করেন, কিন্তু বেশিরভাগই নিউ কামার। অ্যাকচুয়াল স্পট বার্নপুরে গিয়ে করেছে, রাস্তাঘাট, সেটা অবশ্য আমাকে নিয়ে বা অন্যকে নিয়ে করতেও পারবে না, ও দেবকে নিয়ে ওইভাবে শুটিং করতেও পারবে না, এটা হচ্ছে ব্যাপারটা, এটা তো ফ্যাক্ট। কারণ হচ্ছে স্টার থাকলে ভিড় হয়ে যাবে, এখানে ভিড়টা মানে ডকুমেন্টারি দিয়ে এভাবে ছবি তুলি, তো সেইভাবে পসিবল হবে। নিউ কামারকে নিয়ে এসে কি রিক্সা চালাচ্ছে না চালাচ্ছে ওরা একবার দেখবে, ক্যামেরাটা দেখবে, ওর বরঞ্চ আর্টিস্টটাকে দেখবেই না, একবার দেখে ছেড়ে দেবে, ক্যামেরা দেখবে, তার মানে শুটিং হচ্ছে কি হচ্ছে কে জানে, সিরিয়াল হচ্ছে না কি হচ্ছে জানে না, চলে যাবে। কিন্তু আমরা গেলে যেটা হবে সেটা হচ্ছে ওই যে দাঁড়াবে, সে আর নড়বে না, ওটা বাড়বে। তো সেক্ষেত্রে শুটিং করা ডিফিকাল্ট। সেটা খুব সাবলীল শুটিং করেছে। আমার ছবির কয়েকটা জিনিস ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে সাবলীলতা, ভেরি স্ট্রং স্টোরি, অসম্ভব ভালো অভিনয় করেছে, অ্যান্ড লোকেশন, এইটা আর কি, এইগুলো খুব ইম্পর্টেন্ট আর কি। কাঞ্চনা আছে এটাতে, যেমন এই একটা নাম আছে কাঞ্চনা, কিন্তু হিরো হিরোইন তাদের আমি কাউকে চিনি না, দুর্ধর্ষ অভিনয় করেছে এরা সবাই। দাদা এই যে তুমি কথাটা মানে অন ক্যামেরা ওপেনলি স্বীকার, আমি কিন্তু একজন একটা ছবির একজনের পাবলিসিটি করে দিলাম কিন্তু, আর যদি রাখো তো ওটা রেখো, না তো রাখো না, কিছু বলার নেই। একটু এদিক দিয়ে আমরা শুরু করি, তারপর অনেক কথাই আছে, বসে পড়ে কথা বলে কেন। বেশ
দাদা প্রথম যে প্রশ্নটা করব, শিল্পী বাবার ছেলে ইঞ্জিনিয়ার, সেখান থেকে বাংলা সিনেমা এবং মানে পরপর হিট, তারপরে আজকে দাঁড়িয়ে হাঁটি হাঁটি পাপা, এই চেঞ্জটা কিভাবে দেখলে? কতখানি মানুষ চিনলে? কতখানি সময়কে সময়ের বদলানোটা কিভাবে দেখলে? এই মানুষের সাথে কেউ একটা বেলা থেকে দেখা, তার যদি প্রেশার হাই না হয় আমি লিখে দিচ্ছি যে আমি আমার নামটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, এটা অনেকে বলে না যে মানুষ পাল্টে গেছে, টেস্ট পাল্টে গেছে, মাসের কথা হচ্ছে। আমি বলছি এক চুলও পাল্টায়নি। ধুতি পাঞ্জাবি পরে শার্ট পরে যারা ছবি দেখতো তারাও যেটা খুঁজতো, একটা গল্প, একটা লোককে দেখলে প্লিজিং, তার হাসি ভাল লাগে, সে কাঁদলে কষ্ট হয়, একটা ছেলে বা মেয়ে তার মায়ের কষ্ট হলে কষ্ট হয়, আর পুরো জিনিসটার ভিতরে সেই সুচিত্রোত্তমের সময় যা ছিল, যা চাইতো, চাহিদাটা এক আছে। আমার টপকে ভাঙলো। কিন্তু অনেকে বলে শিক্ষিত হয়ে গেছে, অমুক হয়েছে। এই শিক্ষিত হয়ে গেছে যারা বলে, তারা এমন এমন ছবি বানিয়েছিল, ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে। আমি বলছি আমার জন্য ছবিটা খুব ভালো, দারুণ লাগতো আমার ছবি দেখতে, খুবই ভালো ছবি। কিন্তু সেইটা ওরা ভুল করলো বা ভুল করে দিল, কিছু ওপরের জায়গাটাকে বোঝালো, যার জন্য হলগুলোতে ঢুকে গেল। স্বপনকে সরিয়ে, ওকে সরিয়ে, অঞ্জনকে সরিয়ে, অঞ্জন চৌধুরীর ছবি, ওগুলোকে সরিয়ে দিয়ে এগুলো বাজে ছবি করে দিয়ে, কাগজপত্রে সব জায়গায় মিডিয়াতে করে দিয়ে এদের ছবিগুলো ঢুকিয়ে দিল যে এটাই আসল ছবি, আর এর দর্শক নাকি তৈরি হয়ে গেছে। দেখা গেল সেই গ্রামের, এই যে আমার সময় 750 হাউস ছিল, 750 হাউসেস, সেই হলগুলোতে যখন এইটা পৌঁছলো, তখন তারা ভেতরে ঢুকে একটা খিস্তি করলো, করে পর্দায় একটা ঢিল মারলো বা ভাঁড় ছুঁড়ে মারলো, মেরে চেয়ার ভেঙে বেরিয়ে গেল। তারপরে যায় না তারা এই ছবিগুলোর জন্য। অথচ ছবিগুলো হতে পারে গোডারের ছবি, ছবি হতে পারে পাসোলিনির ছবি, তুফোর ছবি হতে পারে, বিখ্যাত স্কর্সেসের ছবি হতে পারে, কিন্তু সেই ছবি ওদের ছবি নয়। সিম্পল লঙ্কা, ওরা যে খাবার খায় এটা সেই খাবারটা নয়। সেই জন্য তারা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে ফিরল না, যার ফলে 750 হাউস আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, গিয়ে এখন 40টা হাউস হয়ে গেল। তাও বোধহয় থাকছে না, একটা দুটো করে রোজই শুনি বন্ধ হয়ে গেছে। তো আমাদের পুরো সিনেমাটা মরে গেল এইটাতে। কিসে? মানুষকে ইন্টেলেকচুয়াল ভাবার জন্য, যেটা তুমি শুরু করেছিলে, সিনেমাতে এডুকেটেড হয়ে গেছে নাকি মানুষ, সেটা এই বাজে ছবি নেয় না। তারপরে কিছুটা ধরো সাউথকে কপি করা আরম্ভ হলো, সেটাও অনেকদিন চললো, ফাইনালি সেটাও পাবলিক নাকি নিচ্ছে না, এটাও ভুল ধারণা। এই যে ও বলছে পুষ্পা দেখে এসে ও দেখলো খাদান, পুষ্পার সঙ্গে খাদানের খুব একটা ডিফারেন্স নেই, মানে আইডিয়া ভাবনাটা ডিফারেন্স নেই, কিন্তু মেকারটা পাচ্ছে না। যে মেকারটা, কমার্শিয়াল মেকারটা আগে আমাদের ছিল, নিশিপদ্ম যিনি বানাতে পারতেন, যিনি বুঝতে পারতেন ব্যাপারটাকে, সেই লোকটা নেই। সেই জন্য এখন যারা বানাতে চাইছে আনকোরা, এই কমার্শিয়াল ছবি তুই করিস, হ্যাঁ চাই করতে, আয় কর, এরকম করলে হবে না। বেসিক কমার্শিয়াল মেকাররা নেই, তো সেইটাকে আবার সময় লাগবে তৈরি হতে। সেরকম তৈরি হয়ে যাবে, তখন ও কম বাজেটে হোক, ও কিন্তু পুষ্পার মতো একটা ছবি বানিয়ে দেবে, যেটা খুব খুব এফেক্টিভ হবে, যেটা দারুণ লাগবে দেখতে। আমার হতেই করতে পারি আমরা, সেরকম ছবি হচ্ছে না, এটাই মুশকিল। একই দেবী চৌধুরানীর যদি বেসিক গল্পটা দেবী চৌধুরানীকে নিয়ে হতো, যদি ভবানী পাঠক বুম্বা করছে বলে বুম্বারটাকে বাড়িয়ে না দেওয়া হতো, তাহলে হয়তো ছবিটা চলতো, ওই গল্পটাকে ফলো করা হতো ঠিক মতো। তাহলে গলতটা কোথায় থেকে যাচ্ছে? মানে এবছর পুজোতে তুমি যেহেতু এতদিন ধরে গল্প সাজানো, স্ক্রিপ্টের প্রবলেম হয়ে যাচ্ছে সবগুলোতেই। এতেও ভাবলো ও শিবুর যেটা মনে হয়েছে সেটা হচ্ছে শিবু ইন্ডিভিজুয়াল। আমরা কি করি, আমরা একটা ছবি বানানোর পর যখন ট্রেলার বানাবো, ধরো ট্রেলারটা 1 মিনিটের না হয়ে 3 মিনিটের না হয়ে, ট্রেলারটা আমি তোমার টাইম বেশি দিলাম, বলো 10 মিনিটের ট্রেলার, তারপরে বড় ট্রেলার, 1 রিল আর কি আমরা বলতাম আগে। সেই ট্রেলারটা বানাতে গেলে তুমি যখন দেখবে ছবিটা, দেখে তা থেকে বাঁচতে আরম্ভ করবে, তো এইটা ভালো, এইটা নেবো, ওইখানে এই পোর্শনটা নেবো, এই পোর্শন নেবো, এরকম করে বাছার পর যে ট্রেলার তৈরি হবে, সবাই হলে গিয়ে দেখে অসাধারণ হয়েছে বলে, দারুণ ছবি হবে, কারণ তুমি তো ওইগুলোকে বেছে বেছে নিয়ে নিয়েছো, মানে ভালো ভালো মাংসগুলো তুলে নিয়েছো তুমি, বাকিটা পচা। এটা তুমিই প্রমাণ করে দিচ্ছ তোমার ছবির এই জায়গাগুলো ডাল, এটা আনইন্টারেস্টিং এই জায়গাগুলো, সেটা তুমি নিজেই প্রমাণ করছো।
এটা যখন বুঝে গেছে শিবু বা বাইরের অনেক মেকারও, তখনও ঠিক করলো পুরো ছবিটা ধরে নাও, ভেবে নাও স্ক্রিপ্টটা বানালো, স্ক্রিপ্টটাতে হয়তো 4 ঘন্টা ছবি হয়েছে, এবার ও ওইভাবে এডিট করলো, করে ওটাকে ট্রেলার বানালো 2 ঘন্টার। এই 2 ঘন্টার ট্রেলারটাকেও রিলিজ করছে। তার ফলে কি হলো, ওই ইন্টারেস্টিং জায়গা, উত্তেজিত জায়গা বারবার আসতে আরম্ভ করলো, তাতে লয় নষ্ট হয়ে গেল, আপ ডাউনের যে লয় থাকে একটা নষ্ট হয়ে গেল, এবং খাপ ছাড়া হয়ে গেল, লিঙ্ক চলে যেতে আরম্ভ করলো। এই ছবিগুলোর বেসিক অসুবিধে ধূমকেতুর, যেটা আমি দেখিনি কিন্তু শুনে যা বুঝেছি, ও তো লিঙ্ক নেই, কারণ ও তো শুটিং কিছু বাকিও ছিল যতদূর আমি জানি, আমি তো করেছি আমি জানি। তো সেই জন্যে এই ছবিগুলোর বেসিক জায়গাটা এইটা, ওরা ফিল্ম বানাতে গিয়ে ট্রেলার বানানোর চেষ্টা করছে, ট্রেলার নাকি সবসময় ভালো লাগে দেখতে, তো ওর ছবিও নাকি সেরকমই হবে, কিন্তু হবে না, কারণ গল্পটা বোঝা যাচ্ছে না, গল্পটা ভেঙে যাচ্ছে, যেটা ওর ছবিতে খুব ভালো করেছে। ওর ছবিতে লিঙ্ক নিয়ে গেছে, মানে খুব লিনিয়ার ছবি, সিম্পল ছবি, খুব সাধারণ ছবি, ইনফ্যাক্ট আমি বলে দিচ্ছি, কিন্তু এই ছবিটাই আমাদের দরকার। দাদা, এই যে এবছর পুজোতে আমরা দেখলাম 4টে বাংলা ছবি মুক্তি পেল, কথায় বলা হচ্ছে বাংলা ছবির পাশে দাঁড়ান, প্রশাসনের সঙ্গে বৈঠক হলো, মানে গভর্নমেন্টের সঙ্গে বৈঠকও হলো, এত কিছুর পরেও ইন্ডাস্ট্রির একটা অদ্ভুত রূপ সবার সামনে চলে এলো, যেখানে সেটা খুব ক্ষতি করলো, সেটা ওটা বিরাট ক্ষতি করেছে। এই যে মিডিয়ায় বেরিয়ে গেছে না এই রূপটা, লোকের সেটা পছন্দ হয়নি, কিন্তু মানে তার কি সব করে, নিজেরা ঝগড়া করে করে দেখবো না ছবি, এই দেখবো না ছবিটা বোধহয় তার থেকেও হয়েছে। এটা বুমবাও বলছিল আমাকে, এরকম ধরনের কোনো জিনিস তৈরি হয়েছে বোধহয়, এটা হেট্রেট তৈরি হয়েছে আমাদের ফ্রেটার্নিটির সম্বন্ধে, সেটা খারাপ, ভালো না। দাদা, এর সঙ্গে সঙ্গে মানে অনেকগুলো জিনিস যেন আর লক্ষ্য করবে, বুম্বা এই বন্ধুত্বটা রাখার খুব চেষ্টা করেছে, ও কিন্তু সবার কাছে গেছে, সবার সঙ্গে কথা বলেছে, এটা কিন্তু খুব চেষ্টা করেছে যে চলো ইজি যাই, আমরা বন্ধুত্ব রেখে কাজ করি, এরকম দেখছিলাম করেছে। ইনফ্যাক্ট রঘু ডাকাতের একটি পোস্টার পড়ে গেছে, বোম্বাদা সেই স্ট্যান্ডিটাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়েছে, মানে সেটা আমরা দেখেছি। এই একটা অদ্ভুত করেছে, এটা ডেফিনেটলি করেছে। দাদা, এই যে বললাম একটা রূপ সামনে এলো, তার মধ্যে অনেকগুলো শব্দের সঙ্গে যেন আমরা নতুন করে পরিচিত হলাম। কর্পোরেট বুকিং, হল ভরানো, পরপর মানে ক্ষমতা খাটিয়ে বিভিন্ন হলগুলো নিজের দখলে নিয়ে আসা। আরেকটা যেটা জিনিসটা বড় করে তৈরি হলো, সেটা হলো বক্স অফিস কালেকশনে জল মেশানো, ভয়ঙ্কর। এগুলো সবই বাইরে থেকে জানি, আমরা কেউই জানি না, তুমিও জানো না, আমিও জানি না অ্যাকচুয়ালি কি হয়েছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে তারা, কিন্তু সেটা এবার এক্সপোজ হয়ে গেছে। হয়তো আগেও এটা হতো, একটা রেশারেশি থাকতোই, আজ থেকে 20 বছর আগে হয়তো থাকতো, কিন্তু সেটা এক্সপোজ হতো না। আজকে মিডিয়া এটাও বেশি হয়ে গেছে, নেগেটিভ নিউজ খোঁজে মিডিয়া, তো ওই নেগেটিভিটিটা বেশি হয়েছে, দেখানোও বেশি হয়ে গেল। এদেরও এতটা উচিত হয়নি, যে কোনো কথা বলছে, যেমন একটা কথা বলছি আমার কাছে অবাক লাগছে, খুব সরল এতে কথায় হয়তো মানে আর্টিস্টটা দেব বলেছে যে শুভশ্রী তো এখন বিয়ে হয়ে গেছে, 2টো বাচ্চা হয়ে গেছে, এখন ওকে এই রোলটা আর মানাবে না, কিন্তু প্রশ্নটা করেছিল মিডিয়া, এখন যদি এই ছবিটা ধূমকেতু করেন তাহলে কি আপনাদের কাস্টিংটা একই থাকবে? এবার ও খুব সরলভাবে উত্তর দিয়েছিল যে এখন হবে না, এখন আমাদের জন্য ওই যেটা বলা উচিত সেটা হয়তো বলেনি, কিন্তু ওর মতো সরলভাবে বলে দিয়েছে, যেটা বুদ্ধি করে বললে, ডিপ্লোম্যাসি করে বললে হয়তো বলতো যে না না, আমাদের যেরকম এজ, যেরকম সিচুয়েশন, সেই অনুযায়ী এখন গল্প ঠিক করতে হবে, ওটা ধূমকেতুটা ওইটা আর হবে না, এটা বললে হয়তো হয়ে যেত, কিন্তু ও তো ওইটা বলেছে, ব্যাস বলে ও রয়ে গেছে যে ওকে মানাবে না, ও ইনোসেন্স নেই, এসব আর কি। এইগুলো তৈরি করা হয়, আবার তাতে এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, ওকে ঝগড়া করছে, এর থেকে নিয়ে আবার ওকে করছে, এই আর চল। তো এই সমস্ত জিনিসগুলো এলিমিনেট করতে হবে আমাদের। দাদা, কথা প্রসঙ্গে যেহেতু দেবদেব এবং শুভশ্রীদির কথা এলো, তাই এই যে কথাটা যে ইনোসেন্স নেই, বা যেটাই দেবদেব বলেছে, দেবেরও নেই, ও তো বলা হচ্ছে আমারও যেমন নেই ওর কাছে, মানে এই আর কি। দাদা, এইটা থেকেই যে যদি মানে চেহারার জায়গা থেকে যদি সেটা চ্যালেঞ্জ হয়, তাহলে তো আমির খান বা বিভিন্ন বড় বড় অভিনেতাদের আমরা দেখেছি একটা বড় বয়সের পরে, যারা যখন অনেকটা বড়, তারপরে দাঁড়িয়েও আমির খান কিন্তু 3 ইডিয়টস করেছে, মানে বয়স কি অন্তরায় হতো না? ওকে দেখতে ওর বয়স বাড়ে না তো, একটু মজা আছে, একটু যারা শর্ট হাইট যারা হয় তাদের বয়সটা বাড়ে না। বুমবার বয়স বাড়েই না। কালকে আমি বলছিলাম আমরা রোমান্টিক এই ছবি কর, আমি গল্পটাকে বলেছি যেতে যেতে, বম্বে যেতে যেতে, যে একে ওই কি নাম, মেহের মোহর, না না
আমি বলছি বাংলাদেশের যে মিষ্টি মেয়েটা মেহজাবিন, তাহলে মেহজাবিনের এইটা রোল, ওকে নিয়ে সেই ছবিটা কর, আমায় মানাবে, তোকে মানাবে, এখনো মানাবে, একটু বয়সটা ওর থেকে বেশি লাগবে, ওটা আমার গল্পে আছে। যে এই ছেলেটা সাংবাদিক, বিয়ে করেনি কারণ একটা মেয়ে ওকে ডিচ করেছিল, তারপর থেকে মাকে বলে দিয়েছিল আমি বিয়ে করবো না। তো ছেলে বয়সটা বেড়েছে, তারপরে লখনৌতে গিয়ে একটা গল্প আরম্ভ হচ্ছে, একটা মেয়েকে থেকে মুগ্ধ হয়ে যাচ্ছে আর কি, মানে টোটালি লাভ হয়েছে। তখন মাকে এসে বলছে, সে কিন্তু মুসলিম, সেটা বলছে। তো এরকম একটা গল্প আছে, সেই গল্পটা বলছে এরকম কর, তো ওকে দিয়ে এখনো করানো যায়, এটা মজার। দাদা তুমি কদিন আগেই বলেছো যে দেবশ্রী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করলে ভালো হবে। তো হ্যাঁ, এই জুটিগুলো দরকার, এই জুটিগুলো লোকে ভালোবাসে, তো এই জুটিগুলো আনতে হবে। যেমন ওরা বলছে না 9 বছর সম্পর্ক ছিল না কত, তারপরে আবার আমরা মিললাম। তো বুম্বার সঙ্গে ওর অনেকদিন যোগাযোগ নেই বিচ্ছেদের পরে, তো সেটা যদি আবার মেলাই, ছবিতেই মিলুক, তো দারুণ হবে। একটা সময়ের তুমি কমার্শিয়াল হিরো দাপি অভিনয় করেছো, সেখান থেকে আজকে হাঁটি হাঁটি পাপা, এটাও কমার্শিয়াল ছবিটা। মা যাওয়ার পর না, I just can't afford to lose you, বাবা। এটা পুরো কমার্শিয়াল ছবি। মানে আমি বলছি এটাকে এই উত্তরণটা, রুক্মিণী যা পাঠ করেছে না, দেখবে লোকে, সত্যি বলছি, সিরিয়াসলি দেখবে, কি ভালো পাঠ করেছে। কিন্তু এই যে সার্কেলটা বা এই যে জায়গাটা চেঞ্জ হচ্ছে, এটা কতখানি অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে বা মানুষ চিরঞ্জিত চক্রবর্তীকে কতখানি উত্তরণের পথে নিয়ে যায়? উত্তরণ অন্য ব্যাপার। দেখো আমি একটা জিনিস বলছি, যেহেতু এই বাজারি ছবি করব বলে, সোকল ফালতু বাংলা ছবি করব বলে আমি আমার নামটা পাল্টে নিয়েছিলাম। আমার দীপক নামটাকে তুলে রেখে যে ছবি আঁকে, পেন্টিং করে, যে লেখে, কবিতা লেখে, রবীন্দ্রসঙ্গীত গায়, গান গায়, সেই লোকটাকে সরিয়ে রেখেছিলাম, কারণ মানিকদার কাছে আমি ডিরেক্টর হব বলে ট্রেনিং পেয়েছিলাম, বা সেই সময় ভাবতামই তাই। মানে এই যে গোডার, স্ট্রুফো, অমুক, স্করসেসে, অমুক, এই সমস্তটা নিয়ে, আমার পুডফকিন নিয়ে, আইজেনস্টিন নিয়ে, এই নিয়ে পড়াশোনা, এই নিয়ে করবো ভেবেছিলাম, সেটা হচ্ছিল না। যার জন্য সুযোগ পাই হিরো হওয়ার, আমি বললাম পরে আমি ডিরেক্টর হব, আগে হিরোটা হয়ে গিয়ে আমার সংসারটা চালিয়ে দিই। সেইটা হতে গিয়ে তখন বললাম না, এই নামে করব না, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আছে, বায়াসনেস আছে। এই লোকটা যখন পরে ভালো ছবি বানাবে, তখন লোকে বলবে জিতেন্দ্র আর পত্রপাঁচালী বানাতে পারে না, তবে এটা কেউ করে দিয়েছে, তো সেটা হয়ে যাবে। তখন চিরঞ্জিত পারে না এই কাজটা করতে। আমি এমনি লোকের ধারণা, লোকের চিরঞ্জিত সম্বন্ধে কি জানে, চিরঞ্জিত হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না বলে একটা ছবি করেছে, যেটা আমার দেখার অযোগ্য, ফুটপাতের আর বস্তির লোকেরা দেখে নাকি হিট করিয়েছে। আর তার একটা ডায়লগ আছে যেটা শুনলে আমি হাসি, বউ হারালে বউ পাওয়া যায়, তাতে হেসে ফেলি আমি, মানে সবাই এটাকে একটা জোক হিসেবে নিয়েছে, কিন্তু সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রচলিত বাংলা ডায়লগ। নিউ ইয়র্কে বাঙালিকে জিজ্ঞেস করলে সে বলে দেবে, ব্রাসেলসে গেলেও বলে দেবে, পাকিস্তানে বাঙালি থাকলে সেও বলে দেবে এই ডায়লগটা। এত পপুলার ডায়লগ, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা বলে দিচ্ছে, ওরা লিখেও ছিল, টাইমস অফ ইন্ডিয়া ওরা লিখেছিল, এটা হচ্ছে বিগেস্ট হিট ইন 100 years, এটা ওরা বলেছিল। সেটা তো তাই, আমি জানি, তুমি জানো, ও জানে, ও কে জানে না ডায়লগটা, এটা অদ্ভুত কথা। আর অন্য ডায়লগ বললে না এটা ঠিক আমি জানি না বলবে, যে কোনো ডায়লগ, সেইখানে আমার কাজ। কিন্তু সেটাকে মক্কারি করতে করতে সেটাকে হাস্যকর করে দিয়েছে, ওটা সিরিয়াস ডায়লগ। কিন্তু যে মা কাঁদছিল যখন, তবে বলেছিল ভাইকে এটা করিস না, তো বউয়ের কথা শুনে যদি কথা বলছিস, কিন্তু এই বউ যদি তোর হারিয়ে যায় তুই আরেকটা পাবি, কিন্তু এই মা যদি হারায় তুই কিন্তু সেকেন্ড মা পাবি না, তোর মা একটাই। এইটা আমার কথা, তো সিরিয়াস কথা, কান্নার দৃশ্য হয়েছিল। আমি যখন বলতাম তখন 30-34 বছর আগের ছবি, আমি যখন বলতাম তখন হল ফেটে যেত সিরিয়াসলি। তারপরে আমাকে যারা অক্ষম কপি করতে আরম্ভ করলো, তাদের সুর এলো, সুভাষ অরুণ ভাই বলতে আরম্ভ করলো, এইসব করলো, যার ফলে কি হলো, ওটা একটা অন্য চেহারা নিয়ে তাদের মিড ঢুকলো, ওটা কমেডির মধ্যে নিয়ে গেল, পাগলা বলে একটা কথা ঢুকিয়ে দিল, করে এটা কমেডিতে চলে গেল। আমায় সেদিন আমি জিজ্ঞেস করলো, এটা বললে আপনার রাগ হয় না? একদম হয় না। যে কোনো ফর্মে আমার যদি কার্টুনও আঁকে, আর সেটা যদি একটা কাউচের ফ্রন্ট পেজে ছাপা হয়, তো আমি লাভবান হবো। এই যে পলিটিক্যাল লিডারদের যে কার্টুন আঁকা হয়, অমুক হয়, তমুক হয়, এতে লাভবান হচ্ছে। আমি সিরিয়াসলি বলছি, মমতাকে নিয়ে যে মিম মনে করছে না, তাতে মমতা যদি বুঝতে পেরে থাকে, সেটা তো লাভ হচ্ছে।
কারণ ওর পাবলিসিটি হচ্ছে, ওই জ্যাগ স্পেসটা ও নিয়ে নিচ্ছে, আরেকজন নিতে পারছে না, ও ছেয়ে যাচ্ছে। ট্রাম্পের যত কার্টুন আমেরিকায় হয় কেউ ভাবতে পারবে না কত হয়, কিভাবে ট্রাম্পকে ওরা করে বা যে কোনো প্রেসিডেন্টকে করে, সেইটা যে কতটা ইম্পর্টেন্ট ভাবতে পারবে না, মানে সেইটা বুঝতে হবে তোমার। তো আমি এমন হয়েছে সারা পৃথিবী আমার এই ডায়ালেক্টটা জানে, এই ডায়ালেক্টটা সুপার ডুপার মেগাস্টার, তার ফলে হয়তো চিরঞ্জিত বলে লোকটার খোঁজ নেয় তারা, তারা আমার সিনেমার জন্য দেখেনি এই ডায়ালেক্টটা কারে, এটা চিরঞ্জিত না আমি ছবি দেখিনি, আচ্ছা চিরঞ্জিত আছে হিরো, তার হচ্ছে মানে ও আমাকে পরিচয় করায়, সেটা যে ফর্মে যেভাবে ওরা করুক, এই মানসিকতা যদি তোমার থাকে তাহলে তুমি লাভবান হবে। এই ডায়ালগটাতে ধর একটা ফাংশনে গিয়ে আমি ডায়ালগ বলার জন্য হয়তো কোনো সময় 30,000 টাকা নিতাম, এখন আমি 2 লাখ টাকা নিয়ে, তার মধ্যে এইটা স্ট্রেংথ আছে, এই ডায়ালগটা স্ট্রেংথ, এটা আমায় বলতেই হবে, ওইটা ওরা বসে আছে আমার কাছে শুনবে বলে, সেটা আমাকে এনে দিচ্ছে 1.5 লাখ টাকা, এই একটা ডায়ালগ। এবং এই ডায়ালগটা বলে এই সমস্ত বাংলার যে আর্টিস্ট শিল্পী আছে, মফস্বলে যেসব যারা ডায়ালগ বলে আছে, তারা কত লক্ষ লক্ষ কোটি টাকা টোটালিটিতে আর্ন করেছে চিন্তা করতো। ইন্ডাস্ট্রি মোটামুটি 2,000 টাকা নিয়েও যে স্টেজে উঠে চন্দননগরের ডায়ালগ বলবে, যেসব শোনায় এর গলা ওর গলা শোনায়, তার মধ্যে এই ডায়ালগটা বলবে, তো এর একটা তো জন্য সে 2,000 টাকার মধ্যে 200 টাকা পায়। তো এটা যদি তুমি কাউন্ট করো, বিশ্বনাথ বলো, যে বলো, সাহেব টাইপ সবাই বলে, আমি কিন্তু বলি যে তোমার ডায়ালগ, আমি যেন বলি জানো তোমার ডায়ালগ ফাংশনে উঠলে, তো ফলে বুঝতে পারছি আমি এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। সো আই এম প্রিভিলেজড, আমার কাছে দারুণ যেটা সৃষ্টি করেছি আমি। কেঁচো খুঁড়তে কেউটে নাম করেছি, যেটা কেঁচো খুঁড়তে সাপ কথাটা প্রভাবটা, জানিস কি এটা? এটা ও জানেই না, ও জানে কেঁচো খুঁড়তে কেউটে। একটা সিনেমা পৃথিবীতে প্রথম কেউ একটা প্রভাব 100 বছর যেটা চলে আসছে সেটাকে পাল্টে দিয়েছে। সুমন দে এখানে যে পলিটিক্যাল প্রোগ্রাম করে যে 1 ঘন্টা, সেখানে কেঁচো খুঁড়তে কেউটেই বলছে, ও জানে না যে কেঁচো খুঁড়তে সাপ আসা অরিজিনালটা। সো দিস ইজ চিরঞ্জিত, এটা পারে। এইটা চিরঞ্জিত যেটা থেকে আরম্ভ করেছিলেন, এই চিরঞ্জিত হচ্ছে কমার্শিয়ালি সেলেবল, সে এগুলো করে, কিন্তু এই বুদ্ধিগুলো দীপকের। যখন দীপক পাঠ করার মতো ছবি পায়, যখন বাড়িওলি পায় অথবা যখন চতুষ্কোণ পায়, তখন কিন্তু দীপক পাঠ করে। এবং সেটার প্রমাণ হচ্ছে এই দুজন ডিরেক্টর আমায় বলেছিল এটা কিন্তু চিরঞ্জিত করেনি, এটা পাঠটা যা তুমি করো এটা কিন্তু চিরঞ্জিত করে, এটা কিন্তু দীপক করে। যার জন্য মানে চতুষ্কোণে পাঠ করার পর আমাকে সেদিনও একজন এসে বলছে যে আমরা ভাবতে পারিনি এই পাঠটা চিরঞ্জিত করেছে, মানে তো এই কল্পনাই নেই যে আপনি এরকম পাঠ করতে পারেন। সো আমার অভিনয়ের কোনো ব্যাপার নেই, চেঞ্জ নেই কিছু, আমি ইচ্ছে করলে একটু দীপককে ঢুকিয়ে দিই, তখন ছবিটা অন্যরকম লাগে দেখতে, আর্টি হয়ে যাবে, ভালো হয়ে যাবে ছবিটা, যে সোকল ভালো আর কি, মানে ইন্টেলেকচুয়ালরা ভালোবাসবে। আর তাহলে আমি চিরঞ্জিতকে দিয়ে দিই, সেই আমায় চালায় খাওয়ায় পড়ায় সব সে করে। এটা খুব ইন্টারেস্টিং, এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, আমার নিজেরই খুব ইন্টারেস্টিং লাগে। মানে আমি একটা প্রোগ্রামও করতে পারি হয়তো, যেখানে দুজনে বেশি চেয়ারে বসে ইন্টারভিউ দিচ্ছে, একজন একজনকে প্রশ্ন করছে, আরেকজন উত্তর দিচ্ছে, এটা হতে পারে। যার জন্য আমার ছবির এক্সিবিশন আমি করিনি এখনো পর্যন্ত, আমার গানের প্রচার আমি করিনি এখনো পর্যন্ত, এগুলো সব লুকোনো আছে, শুধু দীপকের জিনিস। আমি তখন ওরা বলেছিল এটা ও পাঠ করেছে, ঋতুপর্ণ বলেছিল, হ্যাঁ এটা ওর সময় ও বলেছিল, সৃজিত বলেছিল, তখন আমি বলেছিলাম তাহলে কাজ কর, যদি করিস একটা অ্যাক্টর আসতে পারে নতুন, যে বহুদিন ধরে ওয়েট করছে ভালো ছবি করার জন্য, সেই একটা। আমি কিন্তু অন্য ছবিতে অত টেনে কথা বলি, চিৎকার করে কথা বলি, যাত্রা অ্যাক্টিং করি, কারণ ওটা লাগে ওখানে কাজে, যার জন্য আমার ছবি হিট হয়। আমার 7টা ছবি বানিয়েছি, 7টাই হিট, ওই কারণে। তার মধ্যে ভয়টা আমি একটু সফিস্টিকেটেড হয়ে গেছি, দীপক হয়ে গেছি, যার জন্য ওটা কম চলেছে একটু, ওটাকে আমি বাড়াইনি, ওই রংটা বাড়াইনি আর কি। সেই দীপক চক্রবর্তী নাম দিয়ে নিউ কাভার বলে আমায় দে না তোর ছবিতে, ইন্ট্রোডিউস করে দেয় আমার, না সেটা হবে না। কেন না, চিরঞ্জিত সেলেবল, তার নামটা আমরা ইউজ করব, কারণ ওটাতে লোক আসবে। এটা হচ্ছে প্রবলেম দীপকের। যদি দীপক চিরঞ্জিতের থেকে কি, এই দুটো অ্যাক্টর এসে গেলে মজা হতো কিন্তু, মানে দীপক চক্রবর্তী বলে একটা অ্যাক্টর আসতো,
আর চিরঞ্জিত আছে। চিন্তা করতো এরকম পৃথিবীতে বোধহয় হয়নি যে দুভাবে ছবি হচ্ছে, একই লোক করে, দুভাবে অ্যাক্টিং করে দুটো লোক। কি ইন্টারেস্টিং হতে পারে, আমার কাছে তো সাংঘাতিক মনে হচ্ছে। কোন ছবিতে দীপক চক্রবর্তী পাঠ করছে, কোন ছবিতে চিরঞ্জিত পাঠ করছে, কিরকম হবে? একজন দেখছে, সে মোটামুটি অঙ্ক করতে শুরু করে দিয়েছে। দাদা আরো একখানা জিনিস না বললেই নয়, এখন যেটা বলা হয় বিভিন্ন বাংলা ছবিগুলোকে নিয়ে বাঙালিয়ানা হারাচ্ছে, মানে বাংলা ছবি। রঞ্জিতা বলেছে, দেখলাম বলেছে বাঙালিয়ানাটা কোথায় গেল। তাহলে আবার একটা প্রশ্ন চলে আসে, অনেকেই বলছে গ্লোবালাইজেশন, আমরা বিশ্ব ছবির সঙ্গে পরিচিত হচ্ছি। কোনো কথা, বিশ্ব ছবিতে পৌঁছতেই পারবে না তুমি, কোনো প্রশ্নে উঠছে না। ওদের একেটের ছবিতে ওপেনহাইমার তুমি করতেই পারবে না। যাই হোক, ওটা অন্য কথা। বিশাল মার্কেট, বিশাল লাভ, আর বিশাল ছবি, টাকার ছবি, কাজে ও হবে না। 10 কমান্ডমেন্টস তুমি বানাতে পারবে না, বেনহাও বানাতে পারবে না, চ্যারিটি হর্স হয় না, বাংলায় হবে না। তো ওটা লাভ নিয়ে ওটা করে, কিন্তু যে ওদের সিরিয়াস ছবিটা তুমি বানাতে পারবে, মানে যেটা ফেস্টিভ্যাল ফিল্ম সেটা তুমি পারো। সেটা তুমি অ্যাওয়ার্ড নিয়েওছো, মানিকদাও নিয়েছে, গৌতম নিয়েছে, অনেকে নিয়েছে, সেটা পারো, বুদ্ধদাস সুপ্ত নিয়েছে। কিন্তু ওদের যে কমার্শিয়াল ছবিটা তুমি পারবে না বানাতে। ঠিক তেমনই সাউথের কমার্শিয়াল ছবিটা তুমি বানাতে পারবে না, ওদের 1000 কোটি বাজেট আছে, পারবে না তুমি করতে। তাহলে কপি করে যাও, তার একটা কি বলবো, একটা খারাপ কপি, মিনি কপি করো, যা করছো। আসলে এগুলো কিছুই নয়, এটা নিয়ে তো উত্তেজিত হওয়ার কারণ নেই। এই সবসময় চলে, এটা অনেক সময় এইভাবেই চলে। তো এটা, এই প্রবাহটা আমি দেখে আসছি 50 বছর ধরে, এভাবেই চলবে, এরম ভাবেই চলে। এরম ভাবেই মৃণালদা কাজ করেছেন, এর মধ্যেই কাজ করেছেন উত্তম কুমার, সুচিত্রা সেনের ক্রেজের মধ্যে, বা আরো অন্য ছবির সব ক্রেজের মধ্যে। অমুক পরিবার, বসু পরিবার, এই সেই নানা রকম ছবি, ভালো হিট ছবি আছে। তরুণদার তো বিশাল হিটস আছে, তো সেগুলোর মধ্যেও সেগুলোও কাজ করেছে, তার মধ্যে উত্তম কুমারের ছবিও কাজ করেছে। আবার মৃণালদা, ঋত্বিকদা, মানিকদাও ছবি বানিয়েছে, বিদেশ থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসছে। ঋত্বিক ঘটক এমন একজন ডিরেক্টর ভারতবর্ষের, যে অনেক কম ছবি করেছে এবং ওই বা থাকতো উশৃঙ্খল জীবনযাপন করতো। কিন্তু যখন ফ্রান্সে প্রথম রেট্রোস্পেক্টিভ হলো ফিল্ম, বেঙ্গলি ফিল্মের, তখন প্রথম নামটাই হলো ঋত্বিক ঘটক। তার রেট্রোস্পেক্টিভ প্রথম হয়, মানিকদার নয়, তারপরে মানিকদার হয়েছে। সো এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাও চলছে। আর এদিকে একটা উত্তম সুচিত্রা চলছে, এটা ভাবা। তো এরকম হয়, আমাদের এখানেও হবে। এই ধরনের ছবি এখন কিছুদিন তৈরি হোক, তার মধ্যে একটা হাঁটি পাপাও হয়ে যাবে। দাদা এক্ষেত্রে দাঁড়িয়ে আমার এক বন্ধু জেভিয়ার্সের মানে স্টুডেন্ট ছিল, ওর ইচ্ছা, মানে ও এখন ফিল্ম নিয়ে পড়াশোনা করছে। ও একটা খুব ইন্টারেস্টিং কথা বললো আমার কাছে, যে দেখ দর্শকের কি বোঝার দায়িত্ব যে কোন ছবিটার বাজেট নেই, কোন ছবিটার বাজেট বেশি? বোঝে না, সত্যি বোঝে না। কমার্শিয়াল ছবি যখন মারপিট হয় তখন ও কম্পেয়ার করে, কিন্তু সাধারণ ছবিতে বুঝতে পারবে না যে তার বাজেট কি আছে না আছে। ওরে তো সেই ছবির ব্যাপারটা বোঝে না। ওর যদি খুব ভালো লেগে যায়, প্রচন্ড কাঁদতে থাকে, তারপরে বেরোয়, তার মাকে আবার নিয়ে আসে, সেই ছবিটা বাজেটটি ভাবছে না। তার মানে ভালো লাগাটার উপর ডিপেন্ড করছে, বাজেট কি না কি সেটা ইম্পর্টেন্ট নয়। বাজেট দিয়ে মুগ্ধ করার চেষ্টা করছে, 1 কোটিকে 22 কোটি করছে, এগুলো তো হবে না, আলটিমেটলি টিকবে না। তো সেই লড়াই চলুক না, সবাই করছে এক্সপেরিমেন্ট, তো চলুক। তার সঙ্গে সঙ্গে ভালো ছবি করতে হবে। এটা কি স্বার্থপর এসছে ওদের ছবি, দেখা যাক কিরকম চলে। এইখানে যেটা ফেল করছে সেটা হচ্ছে গল্প ফেল করছে। এই ছবিগুলোর গল্পগুলো হচ্ছে না, গোছাতে পারছে না, স্ক্রিপ্ট গোছাতে পারছে না, স্ক্রিপ্টটাতে দম নেই। আর্টিস্টগুলো ভালো পাঠ, সবাই বড় ভালো আর্টিস্ট নিচ্ছে, কিন্তু ফেল করে যাচ্ছে। দেখি রান্নাবাটি কেমন হয়, প্রতিমদি খুব ভালো, আর ঋত্বিক তো খুবই ভালো, সোহিনীটা আছে, ও আছে ওর সঙ্গে, আরও অনেকেই আছে, কয়েকজন আছে। তো আমার মনে হয় আর ও খুব ভালো বোঝে এটা, কারণ ও মাছের ঝোল যা করেছিল, দুর্ধর্ষ করেছিল। তো এটার মার্কেটটা, সোজা কথা বলছি, একটা বেটার ছবির মার্কেট হচ্ছে খুব বেশি করে হলে 2 লক্ষ লোক, ঠিক আছে? এরা দেখবে, এর কম দেখবে, এর বেশি দেখবে না। আরেক ধরনের ছবি আছে যেটার মার্কেটটা হলো 1 কোটি। 1 কোটি কোনো ছবিতে বেলা শেষে এসে পেয়ে গেছে, তার মধ্যে 80 লাখ লোক এসেছিল, যার জন্য সুপারহিট আছে এখন। এই গ্রেডটা আমাদের যদি তৈরি করতে পারি ঠিক মতো জায়গায়, যেটা ছিল শিবু করছিল, যেটা
কিন্তু সেটা থেকে ও আস্তে আস্তে একটু সরে গেছে, আরো বড় হিট ভাবতে গিয়ে একটু বেশি মারদাঙ্গা অমুক তুমুক করছে। মনে হচ্ছে ও আবার গুটিয়ে ফেলবে, ঠিক করে নেবে, আবার গল্প ভিত্তিক হয়ে যাবে, ভালো হবে, তাহলে খুব সুন্দর হবে। ওর সব আগের ছবিগুলো দুর্ধর্ষ ছবি, দারুণ ছবি, প্রত্যেকে বলে। দাদা আরো একখানা জায়গা, সেটা না বললেই নয়, এই বেশ কয়েক বছর ধরে প্রমোশন, মানে প্রমোশনের জন্য ঘোড়ায় চড়া বা বিরাট নিয়ে স্টেডিয়াম নিয়ে তৈরি রাখা, যেটা তৈরি হচ্ছে, এবং তাতে দুটো মতই তৈরি হয়েছে যে একই সঙ্গে এটা বাংলা মানুষ জানতে পারছে, অনেক বেশি অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, আবার এটাও তৈরি হয়েছে যে শুধুই কি এটা, তুমি এটাকে নিয়ে হোয়াট ইজ ইওর টেক? না সেই মানে এটা যদি সাকসেসফুল হয় তাহলে তো আমার কোনো আপত্তি নেই, তাহলে তো এগুলো আমাদের করতে হবে, বোঝা যাচ্ছে এটা করতে হবে, পাবলিককে এটা নিয়ে নেয়, ভালো নিচ্ছে। পাবলিক না হলে, সাকসেসফুল ছবিটা না হলে তখন মুশকিল হচ্ছে। সেটা হচ্ছে যে আমি স্টেডিয়াম নিয়ে দেব যেটা করেছে, তো ভাবনা ওর তো নতুন নতুন ভাবে, ভীষণভাবে ছবিও নতুন নতুন ভাবে, দারুণ আইডিয়াস থাকে ওর, আর তার পেছনে পয়সা খরচা করো, সেটা করেছিল অত করে স্টেডিয়াম নিয়ে, কিন্তু ছবিটা সেই এফেক্টটা পেলো না, ওই লোকগুলো এলো না কিন্তু ফাইনালি, মানে যে লোকগুলোকে চেয়েছিল এই করে আনবে, মানে একটা আলো জ্বেলেছিল এত ব্রাইট যে গ্রামের লোক সবাই দেখছিল আলোটা, কিন্তু এসে দেখলো যে বিয়ে বাড়িটার ভেতরে যে খাবার দাবার করেছে জঘন্য খেতে, দৌড়ে এসেছিল সবাই। ওই আলো দিয়ে শুধু টানা যাবে না, খাবারটাও ভালো করতে হবে। যে চিরঞ্জিত চক্রবর্তীকে আমরা চিনি, সেই মানে আজও দেখতে পাচ্ছি, সে নির্ভীকভাবে অনেক কথা বলে দিচ্ছে, এবং তাদের ব্যাপারেও বলছে যাদের সঙ্গে সে কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে। আমার ভাইয়েরা সব, আমার সব ভাইয়েরা। হ্যাঁ, তো এই কথাগুলো বলে দেওয়াটায় কখনো তোমাকে কোণঠাসা হতে হয়নি, বা কখনো তোমার ভয় কাজ করে নাকি? এই এবারে তোমার ব্যাকগ্রাউন্ড এতটাই স্ট্রং, মানে পড়াশোনা বলো, তোমার একটা আর্টিস্টিক সত্তা আছে, সবটা মিলিয়ে যেটাকে কখনো কেয়ারই করতে হয়নি? আমার মনে হয় তাই, আমি করি না কেয়ার। আমি তো সব ক্ষেত্রে, পলিটিক্যাল ক্ষেত্রে অনেকটুকু দেখছি আমি রিভিউ করছে, উনি তো চান না প্রথম কথা পলিটিক্সে থাকতে, আর উনি সব নির্ভীকভাবে উত্তর দিয়ে দেন, উনি সমালোচনা করে দেন অভয়ার এটার ওটা, তো ওর আমাকে যদি পছন্দ না করে আমাকে বার করে দেবে মত, সেটা হলে আমি আরো খুশি হব। আবার যদি রেখে দেয় তো থাকতে হবে, আমি তো ওনাকে অমান্য করবো না, আমি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কাজে উনি বললে আমি থাকতে হবে, কিন্তু আমি আর থাকতে চাইছি না, 15 বছর এনাফ, এবার আমি একটু ছবি পেন্টিং নিয়ে থাকতে চাই, অন্য কাজ নিয়ে থাকতে চাই, একটু সিনেমা করবো, ভালো খুব ভালো স্ক্রিপ্ট পেলে করবো, তাই করি আমি। তো সেইটা হলে হবে, তো ভয়ের কি আছে? ভয় তো একটা রোগ, অসুখ, ওটা তোমার যদি না করে তাহলেই হয়ে গেল। কিন্তু আমার ভূতে ভয় নেই, কিছু তো ভয় নেই, ভগবান আমার শাস্তি দেবে এরও ভয় নেই আমার, কারণ তুমি নাস্তিক বলে না, ভগবান শাস্তি দেয় না এরকম ভাবে, আমার কর্মের ওপরও আমার যা হবে ভাগ্য তৈরি হয়, কাজে আমার কিছু এসব ভয় নেই। আমি খারাপ কাজ করবো, উনি আমায় বাঁচিয়ে দেবেন, কালকে একটা লোকে মেরেছি, বাঁচিয়ে দাও ঠাকুর, লাভ কি হবে? শোনে না, ও কি এত করাপ্টেড নাকি যে আমি ওটা খারাপ জিনিসকে ভালো করতে বলো করে আমার বাচ্চাদের কেন বাঁচাবে? যে প্রশ্নটাতে আবার না এলেই নয়, যেটা প্রথম দিয়ে শুরু করেছিলাম, যে তুমি 95 সাউদার্ন এভিনিউর ফ্ল্যাটটাতেই তোমার আপন, ওইটা বলছিলাম, মজা লাগছিল। আমার জন্ম থেকে আজ পর্যন্ত এই 75-এ পড়ে যাব আমি, এই 2 তারিখে নভেম্বরে, মানে জাস্ট এসে গেল কদিন ধরে টাচ করবো, তার মানে 74 বছর কমপ্লিট করবো। এই পুরো সময়টা অদ্ভুত মজার, মানে কুয়োর ব্যাং আমি, কারণ আমার জন্ম হয়েছে ঢাকুরিয়াতে, আমাদের বাড়ি আছে, ওখান থেকে বাবা বাড়ি করলেন গোল পার্কে, বালিগঞ্জ টেরাস, সেখানে আমি বড় হলাম। সেখান থেকে আমি ফ্ল্যাট সবচেয়ে বেশি পছন্দ হলো, এখানে যেহেতু খেলতে আসতাম, সামনে দেখতাম এটা সামনেটা পুরোটা খোলা, এখানে কোনো দোকান নেই, কিছু নেই, বাড়ি নেই, কিছু নেই, তো এর উল্টো দিকে বারান্দায় আমি থাকবো, হু করে হাওয়া আসে, সাউথ ওটা, আর দারুণ, এরকম জায়গা কলকাতায় নেই। সেখানে এখানেই খুঁজে ফ্ল্যাট বার করে কিনলাম, তারপর 2টো ওপরে ফ্ল্যাটটা কিনে নিলাম। সেই জন্য এর থেকে ভালো কোনো জায়গা আমি এখনো পর্যন্ত কলকাতায় পাইনি। সেকেন্ডলি হচ্ছে যখন এটা সেট আপ হয়ে গেল, কিরম হলো, এইটা হচ্ছে লেক, আমি এইখানে ছিলাম ঢাকুরিয়া, এইখানে এলাম গোল পার্ক, আরো কাছে এলাম, এখন ঘাড়ে উঠে গেলাম, তার মানে এইটা হচ্ছে কার্ভ আমার জীবনের, পুরোটাই এই লেকটাকে ঘিরে। ঢাকুরিয়া থেকেও হেঁটে লেকে ঢুকে যাচ্ছি আমি, গোলপার্ক থেকে আরো কাছে চলে আসছি, আর এখান থেকে তাকালেই লেক, রবীন্দ্র সরোবর। তো এটা একটা মজার জিনিস।
আমি না বম্বে গিয়ে থাকলাম, না দিল্লি থাকলাম, না বিদেশে থাকলাম, কোথাও থাকলাম, এই একটা জায়গা থেকে ঘর কোনো ছেলে আমি রয়ে গেলাম, রেখেছো বাঙালি করে মানুষ করণী হয়ে গেলাম আর কি। মানুষ তো তুমি হয়েছো, এবং সেটা তোমার কথা দিয়ে প্রমাণ হয় দাদা। না, এখনো হয়নি মানুষ, আমি এখনো হইনি, চেষ্টা করি মানুষ হতে। ওটাই একমাত্র সাধনা আমার, একটাই সাধনা, যে আমি পিওর থাকবো, আমি কোনো কারাপশন করব না। এটাও বলেছে উনি কারাপশন বিরোধী, কারাপশন করব না, কারণ আমার তো চলে যায়, আমার কিসের দরকার আছে, চুরি করার দরকার নেই, কিছু করার দরকার নেই, আমার তো ভালোই চলে যায়। কিন্তু রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে তো বলা হয় যে তারা মুনাফা, মানে রাজনীতির এটা মুনাফার কেন্দ্র। না, ওটা আমরা বানাচ্ছি, রাজনীতি কখনোই মুনাফার কেন্দ্র, মানে রাজার নীতি, রাজা হচ্ছে উদার, রাজার নীতি মানে ভগবানের নীতি, রাজাকে এখানে কল্পনা করা ঈশ্বর হিসেবে। তো যাই হোক, সেইটা বলছি আমি এটা কোনোদিন করবো না, এটা আমার ইচ্ছে, সেইটাই ভেবে চলছি। এবং ইনফ্যাক্ট আমাকে যত মানুষ যতদিন ধরে দেখছে বা পলিটিক্স করার সময় যত কাছে ক্লোজ এসে যাচ্ছে, সেই সমস্ত মানুষের মধ্য থেকে আমি শুনি সবসময় বারাসাতের ওই লোকটা ওখানে অনেস্ট আছে, এইটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার তোমার একটা সিনেমার ডায়ালগে তুমি হাততালি দিলে কি আমি টাকা বেশি দিলে তার জন্য, এটা আমার প্রাপ্তি না। আমার শুধুমাত্র জীবনে একটাই প্রাপ্তি, সেটা হচ্ছে আপনারা আমাকে সবাই ভালোবাসুন, শ্রদ্ধা করুন। দাদা, কামিং ব্যাক টু হাঁটি হাঁটি পাপা, যেটার জন্য অনেক কিছুদিন পর আবার তোমাকে ইন্টারভিউ দিতেই হবে, সেটা হলো তোমার নিজের একজন কন্যা সন্তান, এক্ষেত্রে দেখানো হচ্ছে রুক্মিণীদি তোমার কন্যা সন্তান। কন্যা সন্তান মানুষ করতে গেলে এই সময় দাঁড়িয়ে, পৃথিবীতে দাঁড়িয়ে কোন জিনিসগুলো বাবা হিসেবে তোমার মনে হয়? বাবা, এখন যে চেহারায় এসছে পৃথিবীটা, দুটো ইনসিডেন্ট পড়লাম, একটা 14 মাসের শিশু আর একটাও ছোট মেয়ে, বছর 7-8 না 8 দুজনকেই মেরে ফেলেছে। কে মেরেছে? তার দাদু। একটা ঘটনা এক জায়গায়, আরেকটা ঘটনা আরেক জায়গায়, কিন্তু দুজনকে মেরেছে, এই দুটো বাচ্চাকে রেপ করে মেরেছে তার দাদু। এই পৃথিবীর যা অবস্থা হলো, এইখানে আমার সময় মেয়ে মানুষ করা শক্ত ছিল দেশে, কিন্তু আজকে একজন বাবা, একজন মা, তারা যে কতটা চিন্তাগ্রস্ত। আমার পরিচিত একজন তার মেয়েকে ব্যাঙ্গালোরে চান্স পাচ্ছে, তাকে যেতে দেবে না, বলছে আমরা ওকে ছেড়ে দিতে পারো না। আমার মেয়ে গিয়ে ব্যাঙ্গালোরে পড়েছে, পরে ওখান থেকে এমএসসি করেছে, গোল্ড মেডেলিস্ট হয়েছে, তারপরে আমেরিকা চলে গেছে। এতটাই দূরে দূরে থেকেছে আমার কাছ থেকে, তার মানে প্রোটেকশন ইচ্ছে করলে আমি দিতে পারতাম না তাকে। তখন ওটা সম্ভব ছিল, কিছু ক্ষেত্রে হয়তো সেখানেও প্রবলেম হয়েছে, কিন্তু আজকে 100% বাবা মা, প্যারেন্টস চাইছে না বাইরে পাঠাতে মেয়েকে, মানে আগলে রাখা দরকার হচ্ছে, খাঁচার মধ্যে রাখার দরকার হচ্ছে মেয়েকে। মেয়ের হওয়াটা যেন কার্স হয়ে গেছে। আগে ছিল বিয়ে দিতে প্রবলেম, তার জন্য টাকা দিতে হয়, অমুক করে হয় টয়, মানে মেয়ে একটা বোঝা, এরকম একটা ব্যাপার ছিল। আজকাল হচ্ছে তাকে, আজকাল তো মেয়েদের অত খারাপ বাসে না, বাবা মা খুবই ভালোবাসে, ছেলেকে যেমন ভালোবাসে মেয়েকেও ভালোবাসে, হয়তো বেশিই ভালোবাসে। এটা আজকাল তৈরি হয়েছে, কারণ সে শিক্ষিত হয়ে গেছে, সেই জন্য চাকরি করতে পারে, সেই জায়গাটা তো এখন মেয়েরা পেয়ে গেছে। আগে বোঝা ছিল, সেই জায়গায় তাকে আনার পরেও একটুও সেফ লাগছে না, এটা খুব ভয়। সেক্ষেত্রে কলকাতা 1 নম্বরে আছে, যেটা সেফেস্ট সিটি বলছে, সেন্টারই বলছে, তাদের রিপোর্টেই বলছে, which is very good, আমাদের জন্য, মমতার জন্য খুব ভালো। দিদিকে যখন মানুষ করার ক্ষেত্রে, বড় করার ক্ষেত্রে দুটো হয় না বলে, মানে এখন আমি নিজেই মা হয়েছি, নতুন মা বলে আমি যেটা জানবো, যে একটা হয় যে সন্তানকে মানুষ করা, আরেকটা হয় সন্তানের প্রতি ইনভেস্ট করা। ওনারা বলে যে ইনভেস্ট করছো নাকি তুমি মানুষ করছো, যে বড় হয় সে তোমাকে চাকরি করবে, তোমায় দেখবে। তুমি কিভাবে ব্যালেন্স করেছিলে, বা এই ব্যাপারটা কিভাবে দেখো? ইনভেস্টমেন্ট ছেলের ক্ষেত্রে করে লোকে, বড় ডিমটা ওকে দিয়ে দেয়, মেয়েটাকে দেয় না। মাছের বড় পিসটা ওকে দিয়ে দেয়, কারণ ইনভেস্টমেন্ট, ও বড় হবে চাকরি করবে বা আমাকে দেখবে। এখন কিন্তু তা হয় না, এখন মেয়েও সেই পসিবিলিটিটা এনে দিয়েছে, আর মমতা আরও এনে দিয়েছেন, কারণ উনি সব যেসব করে কন্যাশ্রী টন্যাশ্রী করে দিয়েছেন, তাতে মেয়েরা অনেক বেশি পড়াশোনা করছে আমাদের এখানে, ভাবতে পারে না। তাদের সাইকেল দিয়ে দিয়েছেন যাওয়ার জন্য, কাজে খুব সুবিধা হয়ে গেছে, তার সিদ্ধান্তটা সোজা হয়ে গেছে, সাইকেল চালানো এরকম করে চালাবে, সোজা অবস্থা।
এই যে সুবিধাটা করে দিচ্ছেন, যার ফলে তাদের একটা সামান্য টাকা দিয়েছেন, তাদের কিছু হয় না, কিন্তু মেয়েটাকে প্রথম বোঝালেন যে মেয়েটার জীবনে সবসময় এরম করে থাকে, তো বাবা দেবে, তারপরে বর দেবে, তারপরে ছেলে দেবে, তার মৃত্যুর সময় এসে তুই সেই ছেলেই মুখে জলটা দেবে, মানে সবসময় এরম আছে মেয়েদের হাত। কিন্তু এই প্রথম মমতা শেখালেন ইকোনমিক্যাল ফ্রিডম। তার মানে এখন ও একটা টাকা পাবে, সেটা 2000 টাকা হোক, 4000 টাকা হোক, 5000 টাকা হোক, আর যখন বিয়ে হবে তখন 25,000 টাকা পাবে, বা হায়ার এডুকেশনে কলেজে গেলে 25,000। তো ওই গোড়া থেকে প্রথম একটা মেয়ে না টাকাটা এরম পেল, সেটা বাড়ি গিয়ে বাবাকে না এরম দিল, এই হাতটা এখান থেকে এরম হলো ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড। আমি বলছি ইন দ্য ওয়ার্ল্ড, যার জন্য আমি বলি যে শুধু এই থিওরিটার জন্য মমতা হয়তো কোনোদিন নোবেল প্রাইজ পাবেন। এটা এত বড় কথা, এই ইকোনমিক ফ্রিডমটার কথা পৃথিবীর কেউ বলেনি। সবাই বলেছে মেয়েদের উন্নত হতে হবে, শিক্ষিত হতে হবে, সবকিছু বলেছে। একটা ডলিসের একটা বিখ্যাত কথা আছে, সেটা হচ্ছে ইফ ইউ এডুকেট আ ম্যান ইউ এডুকেট আ ম্যান, মানে সে বড় হয়। বাট ইফ ইউ এডুকেট আ ওম্যান ইউ এডুকেট আ জেনারেশন। এটা হচ্ছে বড় কথা। কারণ ছেলেটা শিক্ষিত হবে, তার মেয়েটা অশিক্ষিত থাকবে, তার বউ অশিক্ষিত, কোনো অসুবিধা নেই। ও কিন্তু দেখবে না মেয়েটা কতটা শিক্ষিত হচ্ছে, ও মাই দেখবে ওটা। আর মা যদি এডুকেটেড হয়, তাহলে মা কিন্তু তার ছেলে মেয়ে সব কটাকে ওর মতো এডুকেটেড অর তার থেকে বেশি করবে। এই জন্য বলেছে এডুকেট, দ্যাটস এডুকেশন ফর জেনারেশন তৈরি করবে, জেনারেশনটা এডুকেটেড করবে। সো এত বড় কথা আছে, কিন্তু কি করে মেয়েরা মাথা সোজা করবে, শক্ত হবে, এটা কেউ বলেনি। ওটার কারণ হচ্ছে ওরা পিছিয়ে আছে কিসে না, ইকোনমিক ফ্রিডমটা নেই ওদের, ওদের হাতে পয়সা নেই, সব চাইতে হয়। এই প্রথম একটা হাত উপর করার ব্যবস্থা করে দিয়েছেন উনি, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। মানে আমার মতে শ্রেষ্ঠ কাজ পৃথিবীর একটা, মানে এর তো পিস নোবেল পাওয়া উচিত। এত বড় কাজ করেছেন উনি। আমি জানি না উনি সেটা ফিল করেন কিনা। আমরা ইউনেস্কোরও রেকগনিশন পেয়ে গেছি কন্যাশ্রীর জন্য, সেটা ঠিক আছে। বাট দ্য থিং ইজ যে টোটালিটি মিলিয়ে পরিবেশটা খুব খারাপ হয়েছে, মানে আরো খারাপ হয়ে গেছে মানুষ। মানুষের ভেতরে নেগেটিভ পজিটিভ দুরকম পার্ট থাকে, ধরো 50-50 আছে। এখন এই পাশবিক জায়গাটা প্রায় 70% হয়ে গেছে, 30% ভালো মানুষটা আছে, তাকে আইন দিয়ে বেঁধে শাস্তি দিয়ে চেষ্টা করা হচ্ছে টেমিং। যদি জুতো ছুঁড়ে মারে চিফ জাস্টিসকে সুপ্রিম কোর্টে, তাহলে কোথায় গেছি আমরা, কোথায় গেলাম আমরা? ডিজাস্টার। তবে খুব সতর্ক থাকতে হবে, সেই আর কি। আমি সবার ভালো চাই, আমি চাই সবাই সতর্ক হন, চোখ কান খোলা রাখুন। হাঁটি হাঁটি পাপাতেও দেখানো হচ্ছে যে কোথাও না কোথাও বাবা মায়ের সংঘাত। তোমার সঙ্গে রুক্মিণী? না, আমার সঙ্গে আমার মেয়ের ওরকম কিছু নেই, অত ক্লোজও আমরা ছিলাম, মানে কাছাকাছি থাকতাম না। ক্লোজ তো সাংঘাতিক, আমি রোজ ওকে একটা কিছু কমেন্ট পাঠাই, কিছু পাঠাই। রুক্মিণীর সঙ্গে একটা হয়েছে, আসলে দুজনের ভেতরে অসম্ভব ভালোবাসা আছে। আমার মেয়ের সঙ্গে হয় না বলছি না, আমার মেয়ের সঙ্গে অনেক সময় মত পার্থক্য আমেরিকায় গিয়ে এখনো হয়। ওর একটা ইন্ডিভিজুয়ালিটি, ও সিংহ রাশি, ওর একটা ইন্ডিভিজুয়ালিটি, কড়া মেয়ে, ফলে আমার সঙ্গে আমারটা মানে না অনেক সময় কথাবার্তা, আমি চুপ করে যাই। আমি নথি স্বীকার করিনি, অনেক সময় হয়, আর বেশিরভাগ সময় আমার কথা শোনে। এখানে এক্স্যাক্টলিতে ওর সঙ্গে ঝগড়াঝাটি যত কিছু, ফাইনালি দুজন দু জায়গায় কনফেস করছে তারা আসলে প্রচন্ড দুজনকে ভালোবাসে। সেই জন্য বাবা যাতে একা, ও যদি বিয়ে করে আমেরিকা থাকে ছেলেরা যার সঙ্গে অ্যাফেয়ার, যাকে বিয়ে করছে না, ডিলে করছে, যদি ও চলে যায় তাহলে বাবাকে দেখবে কে, এটা হচ্ছে প্রবলেমটা। আর বাবা চাইছে ঝগড়া করে, খারাপ ব্যবহার করে, খিটখিট করে ওকে, মানে বাড়িতে থাকতে চাই না, এবার চলে যাবো আমি, এটা বলছে এক জায়গায়, সেইটা করতে, যাতে বিয়ে করে যা তুই চলে যা, মানে কিন্তু মানে বলছে ভেতর থেকে ওর ভালোর জন্য, সুখের জন্য। কিন্তু দাদা এরই সঙ্গে সঙ্গে তো আবার হাঁটি হাঁটি পাপার যেটুকুনি মুক্তি পেয়েছে, যা মুক্তি পেয়েছে, প্রচার ঝলক দেখে আবার অনেকে বলছে পিকুর সঙ্গে মিল আছে না, ওই বাজে যে বলবে, সমালোচনা হোক না, নানা রকম হোক। দাদা আরেকটা প্রশ্ন করবো, সেটা হলো কি ফেডারেশনের সঙ্গে যে সংঘাতটা দেখা হয়েছে সেটা আগেও ছিল, এখনো আছে, এটার কি কোনো সুরাহা হবে নাকি শাসক বদলে যাবে, অন্য মানে অন্য পার্টি আসবে, কিন্তু তারপরে দাঁড়িয়ে জিনিসটা একই থেকে যাবে, মানে
বেসিক জায়গাটা গন্ডগোলটা একই জায়গায় আছে। হ্যাঁ, মানে এটা কি হচ্ছে, দুজনের না কিছু কিছু পয়েন্ট দুজনদেরই ভালো আছে, কিন্তু দুটোর ভেতরে বিরাট ডিফারেন্স রয়েছে চিন্তাধারা। দুজনেই চায় যে টেকনিশিয়ানদের ভালো হোক, আর সিনেমার ভালো হোক, ইন্ডাস্ট্রি ভালো হোক, কিন্তু দু একটা পয়েন্ট যেটা বলছে সেইটা ওরা মানতে চাইছে না। ওরা ওদের বেশি লোককে কাজ করাতে চাইছে। সেক্ষেত্রে যদি স্মলার ইউনিট, গুপি ইউনিট করে করে ছবি হতে আরম্ভ করে, তাহলে ফেডারেশনে ক্ষতি হয়ে যাবে, লোকগুলো কাজ পাবে না। এটা এদের ভয়টা, ভীতিটা। সেই জন্য ওরা বেশি লোক নিতে হবে, এটা কন্ডিশন করে দিচ্ছে, না নিলেই খারাপ। আর এটার এগেনস্টে এরা লড়াইটা করছে মেনলি, আরও কয়েকটা পয়েন্ট নিয়ে এরা লড়াই করছে। তো সেই জায়গাটাতে আটকে গেছে। এখন কবে হয়ে তো যাবেই, একটা সলিউশন তো হয়েই যাবে। পরমকে দেখলাম গিয়ে মমতার সঙ্গে খুবই ছিল এইতে ফেস্টিভ্যালটাতে, পুজোর পরে যেটা হলো সেখানে ছিল দেখলো, ও তো মানিয়ে নেবে মনে হচ্ছে। কাজে অনির্বাণকে নিয়ে চিন্তা হচ্ছে, এটা একটু অ্যাক্টের ছেলে আছে, একটু গোয়ার আছে মনে হচ্ছে আমার, সে অন্যভাবে বাঁচতে পারি, অন্যভাবে কাজ করতে পারি, এরকম একটা ভীষণ স্বাধীন চেতা ছেলে। তো তাকে এইভাবে ঠিক হবে না, তার একটা কিভাবে হবে, কোন সময় আসবে জানি না। সে নাকি বেচারা এরপরে কি এটা এই রঘু ডাকালের পরে কাজই নেই, পাইনি একটা অন্যায়, এটাও ঠিক না। এই দেখছি তো মধ্যস্থতা করতে হবে, এই আর কি। সব মিলিয়ে যা বুঝলাম এবং যেটুকুনি তারা আছে তাতে বলা যেতে পারে দাদা এমন একটা বুক যেখানে নেভার এন্ডিং চ্যাপ্টার আছে, আরো অনেক কথা বলতে পারে, পার্ট 2ও বেরোতে পারে, কিন্তু সেটা জন্য একটা অন্য দিন অপেক্ষা করতে হবে দাদা। শেষ কারণ আজকে আমার খিদে পেয়ে গেছে, চা খেতে ইচ্ছে করছে, অনেকগুলো জিনিস একসঙ্গে চলছে এবং পর্যায়ক্রমে একটা মিটিংও আছে। তাই আজকের আড্ডা আপাতত এই পর্যন্তই। এবং এই মানুষটার জন্য থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যে এই মানুষটার জন্য আরো যদি কিছু প্রশ্ন আপনাদের থাকে, আরো কিছু জানার থাকে, হ্যাঁ ওরা বলুক, পাঠাক, কমেন্টসে পাঠান আপনারা, আর সেগুলো আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো দাদার কাছে পৌঁছে দেওয়ার। তারপরে সেই উত্তর আপনাদের কাছে নিয়ে পৌঁছে যাবে কারা? সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।